ভীরুরা মৃত্যুর আগে বারবার মারা যায়, আর সাহসীরা জীবনে একবারই মৃত্যুবরণ করে। উইলিয়াম শেক্সপিয়রের এই উক্তিটি আমার সানুদা সর্বদা তার জিহ্বায় লাগিয়ে রাখে। অবশ্য উনি মানুষটাই এমন। ওনার বয়স বোধ করেই 23-24 হইবে। দেখিতে ভদ্রলোক, কিন্তু ভিতর থেকে খুবই চতুর সাহসী একটি যুবকের ন্যায়। গায়ের রং ফর্সা, বেশ সুশ্রী, সুগঠিত চেহারা। মুখে চোখে বুদ্ধির একটা ছাপ সর্বদাই লাগিয়ে থাকে। সবেমাত্র বিবিএ পাশ করেছে, কিন্তু কথাবার্তায় জ্ঞানে বুদ্ধিতে মনে হয় যেন কোনো একটি প্রভাষক। ছোট ছোট তিলকে তাল বানানো যেন তার নিত্যদিনের কাজ। এই তো গত সপ্তাহে মেয়র সাহেবের মেয়েকে সিলেটের পাহাড়ের গৌহ থেকে খুঁজে বের করলেন। এই ঘটনার পর থেকে সবাই তাকে মোটামুটি চেনে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তার কাছে অনেক রকম আবদার আসে। তার নাম সবাই জানে সৈয়দ সাইফুল্লাহ নামে। অবশ্য তার প্রকৃত নাম সৈয়দ সাইফুল্লাহ নোমান। আদর করে সবাই তাকে শানু বলে ডাকে, আর আমি তাকে ডাকি শানুদা বলে। আমি তানবীর, শানুদার একমাত্র ছোট ভাই। সহকারী বললেও ভুল হবে না। তার এইসব দুঃসাহসী অলৌকিক অভিযানের একমাত্র সঙ্গী। আমার ভাষার ভাইয়ার এইসব আজব আজব অভিযানকে মৃত্যুর যাত্রা বলে রাখি, দ্য ডেথ জার্নি। কে বলেছে অতীত মানুষের পিছু করে না? অতীত সর্বদা আমাদের পিছনে লেগে থাকে। অতীতে যদি আমরা কোনো ভুল করে থাকি, তার প্রায়শ্চিত্ত আমাদের ভবিষ্যতে অবশ্যই করিতে হইবে। আজকে আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, সেটা এমনই কিছু অতীতকে নিয়ে। ঘটনাটি অনেক দিন আগের, প্রায় বছরখানিক হবে। অনেকক্ষণ ধরে শানুদার টেলিফোনটা বাজছিল, কিন্তু শানুদারা টেলিফোনটা না ধরে খুব মনোযোগ দিয়ে বই পড়ছিলেন। আমি একটা ছবি আঁকছিলাম। অবশ্য আমার আঁকতে খুব ভালো লাগে, কিন্তু টেলিফোনের রিংটংটা আমার মাথাটাকে খুবই গরম করে দিচ্ছিল। রিংটংটা শুনতে অবশ্যই অনেক বিরক্তিকর। মনে হচ্ছিল কোনো থ্রিলার স্টেশন চলছে। আঁকা থামিয়ে আমি তাকে বললাম, ভাইয়া দয়া করে তোমার ফোনটা ধরবে? ভাইয়া বলল, আমি অপরিচিত নাম্বার ফোন ধরি না। আমি তাকে বললাম সাইলেন্ট করতে, কিন্তু তিনি তাতেও রাজি হলেন না। তিনি উল্টো আমার উপর রেগে গেলেন। বললেন যদি কোনো প্রয়োজনীয় ফোন হয় তাহলে আমি তাকে বললাম, যদি এমনই সমস্যা থাকে তাহলে তুমি তোমার রিংটোনটা চেঞ্জ করে নাও। তিনি তাতেও রাজি হলেন না। অবশ্য টেলিফোনটা বেজে বেজে একসময় থেমে গেল। তখন ভাইয়া আমাকে বলল, দেখলি, বললাম না ফোনটা থেমে যাবে, তুই পর। ঠিক তখন ভাইয়াকে ব্যঙ্গ করে টেলিফোনটা আবার বেজে উঠল। ভাইয়া নম্বরটা দেখে বলল, এই মানুষটার সমস্যা কি? দেখেছে আমি ফোন ধরছি না, তার মানে আমি কোনো কাজে ব্যস্ত, তারপরও ফোন করেই যাচ্ছে। কারণটা কি, কেন? আমি বললাম, ফোনটা ধরে শুনে নাও, কেন ফোন করে যাচ্ছে। ভাইয়া বলল, না, দেখি তার কতটা এত অধৈর্য সে কেন। দেখছে আমি ফোন ধরছি না, কিছুক্ষণ পরে ফোন দিলেই তো পারে। কিছুক্ষণ থেমে থেকে ফোনটা আবার বেজে উঠল। ভাইয়া এবার বিরক্তি হয়ে গেল। বিরক্ত হয়ে ভুরুটা কুঁচকে যতটুকু পারে গম্ভীর গলায় ফোনটা ধরে বলল, হ্যালো। অন্য পাশ থেকে একজন মানুষ ইতস্তত করে বলল, ইয়ে মানে, এটা কি সৈয়দ সাইফুল্লাহর নাম্বার? ভাইয়া বলল, হ্যাঁ, এটা আমার নাম্বার, বলুন। ওই পাশ থেকে যিনি ফোন করেছিলেন তিনি বললেন, আমার নাম আমজাদ হোসেন, আমি একজন সাংবাদিক। অনেক কষ্ট করে আমি আপনার নাম্বারটি জোগাড় করেছি। ভাইয়া অনেকটাখানি অবাক হলো। সে ভাবল তিনি এমন কোনো মানুষ নয় যে তার ফোন নাম্বার জোগাড় করতে অনেক কষ্ট হওয়ার কথা। যারা তাকে চিনে তাদের কাছে তার টেলিফোন নাম্বার আছে, আর যারা তাকে চিনে না তার টেলিফোন নাম্বার নিতে এতটাও সমস্যা হওয়ার কথা নয়।
আর যাদের কোনো প্রয়োজন নেই তারা তো কোনো দরকারই নেই যে ভাইয়ার নাম্বার এতটাই প্রয়োজন। তখন ভাইয়া জিজ্ঞেস করলো কী জন্য আমাকে খোঁজ করছেন। উত্তর না দিয়ে মানুষটি বলল, আপনার কি 2 মিনিট সময় হবে? ভাইয়া বলল, হ্যাঁ আমার হাতে সময় আছে, আপনি বলুন যে কী জন্য আমাকে এতভাবে ফোন দিয়ে যাচ্ছেন। তখন বলল, আমি মফস্বলের ছোট একজন সাংবাদিক। আমি যেখানে থাকি জায়গাটা চিনবেন না। লোকাল একটা ছোট পত্রিকায় আমি কাজ করি। এমনিতে ফ্রিল্যান্সিং করি। বড় পত্রিকায় নিউজ পাঠাই, ফিচার পাঠাই। ইচ্ছে হলে ছাপায়, ইচ্ছা না হলে ছাপায় না। কিছুদিন আগে আমার এলাকায় খুব বড় একটা ঘটনা ঘটল। আমার মনে হলো খুবই বড়। মানুষটা একটু থাকলো, তাই আলাপ চালিয়ে যাওয়ার জন্য ভাইয়া জিজ্ঞাসা করলো, কি বড় ঘটনা? লোকটি বলল, 2 মাসের ভিতর এলাকার একটা গ্রামে 15 জন মানুষ আত্মহত্যা করেছে। ভাইয়া চমকে উঠল, বলল, কি বলছেন আপনি? লোকটি বলল, জি, বিশ্বাস করেন আমার লোকাল পত্রিকায় 7টা কথা ছাপার কথা হয়েছে, কিন্তু তাও ফ্যামিলির জন্য জানাজানি হয়ে যাবে বলে ছাপাতে দিচ্ছে না। আর বাকিগুলো তো ভুলেও দিচ্ছে না, না গ্রামের মানুষ রাজি, না কোনো নেতা রাজি। আমার মনে হলো বড় পত্রিকায় পাঠালে হয়তো তারা ছাপাবে, কিন্তু তারা ছাপায়নি। তখন ভাইয়া বলল, পত্রিকায় এইসব খবর ছাপানো নিষেধ আছে। আত্মহত্যার খবর ছাপানো ঠিক না। জাতিসংঘ থেকে সব পত্রিকায় চিঠি দিয়েছে, আত্মহত্যার খবর বড় করে হইচই করে ছাপানো যাবে না। একজনের আত্মহত্যার খবর পড়ে নাকি আরেকজন আত্মহত্যা করে। কি আজব! ভাইয়া বলল, না মোটেও আজব না, এটা খুবই কমন। যাদের ভেতর আত্মহত্যা করার একটা ভাব আছে তারা আরেকজন আত্মহত্যার খবর পেলে উৎসাহ পায়। একটা জায়গায় কেউ আত্মহত্যা করলে সব সময় দেখা যায় আশেপাশেও আমরাও চেষ্টা করছি। সাংবাদিক মানুষটি বলল, আমি এটা জানতাম না। যাই হোক, আমি আপনাকে ফোন করেছি অন্য একটি কারণে। কি কারণ? আমাদের ছোট কমিউনিটির পাশে 15 জন আত্মহত্যা করে ফেলেছে। বুঝতেই পারছেন, এটা নিয়ে খুবই টেনশন। কেউ মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে সবাই খুবই চাপের মাঝে আছে। হতেই পারে, খুবই স্বাভাবিক। আমি ভাবছিলাম এটা নিয়ে কি করা যায়। আপনি যদি, এটা বলে মানুষটি একটু থেমে গেল। তারপর ভাইয়া কথা চালিয়ে গেল, আপনি যদি আপনার টিম নিয়ে একটু আসেন। ভাইয়া বলল, আমার কোনো টিম নেই। আমি আর আমার ছোট ভাই এই 2 জনই যাই মানুষের সাহায্য করবার জন্য। কিন্তু আমরা যা সাহায্য করি তা তো এটা নয়। আমরা অলৌকিক কিছু হলে ওইখানে যাই, কিন্তু এখানে হঠাৎ মানুষ আত্মহত্যা করছে, হয়তো তার পিছনে বড় কোনো কারণ রয়েছে। আপনি একটু পুলিশের সাথে যোগাযোগ করুন। লোকটি বলল, পুলিশ কিছু করতে পারছে না, অনেক চেষ্টা করে যাচ্ছে। তখন ভাইয়া জিজ্ঞেস করলো, যারা সুইসাইড করেছে তারা কারা? লোকটি বলল, সবাই টিনেজার, ছেলে মেয়ে 2 জনই আছে। মেয়েদের সংখ্যা একটু নাকি বেশি। জিজ্ঞাসা করা হলে কিভাবে সুইসাইড করছে, তারা বলল গলায় দড়ি দিয়ে, কীটনাশক খেয়ে। কিন্তু গলায় দড়িটা নাকি একটু বেশি। কেন সুইসাইড করছে জানেন? সেটাই হয়েছে মুশকিল। কোনো কারণ নেই, হঠাৎ দেখা গেল 1 জন 2 জন দিন চুপচাপ, হঠাৎ করে একজন গলায় দড়ি, তারপর আরেকজন এরকম চুপচাপ, 3-4 দিন চুপচাপ থেকে হঠাৎ সেও গলায় দড়ি। কেউ কিছু বলেও না, খুব রীতিমতো তালা মারা। ভাইয়া বলল, ভেরি স্ট্রেঞ্জ। মানুষটি বলল, জি ভেরি স্ট্রেঞ্জ। তাই আমি ভাবছিলাম আপনি যদি একটু আসতেন, মানুষের সাথে কথা বলতেন, যদি একটু খোঁজ নিয়ে দেখতেন। ভাইয়া বলল, আমি তো খুব ছোট মানুষ, ছোট একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মাত্র শেষ করলাম। আমার একটা ছোট ভাইও আছে। আপনি এটা নিয়ে বড় কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, তাহলে ভালো হতো। আমজাদ হোসেন নামের সাংবাদিকটি
মানুষের কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি চেষ্টা করেছিলাম, কেউ রাজি হয় নাই। সবাই রুগী দেখেন, টাকা কামাই করেন, আমাদের এত ছোট গ্রামে কারো সময় নিয়ে আসবার। ভাইয়া একটু ভাবল। ভাইয়া বলল, প্রাইভেট প্র্যাকটিস করে না, তারপরেও তার সময় নেই। শেষ পর্যন্ত বলল না। আমজাদ হোসেন আবার বলল, আসবেন? ভাইয়া ইতস্তত করে বলল, দেখি, আমাকে একটু সময় দেন। আমজাদ হোসেন বলল, ঠিক আছে স্যার, আপনি একটু ভাবুন, আমি আপনাকে আবার ফোন করব। নাম্বারটি যদি একটু সেভ করে রাখেন। জি, অবশ্যই রাখব। আরও বলে রাখি আপনাকে, আপনার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আপনি একাই আসেন বা টিম নিয়ে আসেন বা আপনার ছোট ভাইকে নিয়ে আসেন না কেন, কোনো সমস্যা নেই। এনজিওগুলো খুব ভালো গেস্ট হাউস আছে। এলাকায় একটা মাছ আছে, নাম বৈরালি, খুবই সুস্বাদু। ভাইয়া হেসে বলল, আমাকে খাওয়ার লোভ দেখিয়ে লাভ নেই, আমি খুব খানেওয়ালা লোক নই। তবে বলে রাখলাম, চাউলটাও কিন্তু খুব ভালো, কালিজিরা চাউল, খুবই সুঘ্রাণ। ঠিক আছে। আমজাদ হোসেন ফোনটি রেখে দিল। আমি আমার ভাইয়ার কাছে এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া, কে সুসাইড করেছে? ভাইয়া মানুষটা টেলিফোনটা নাম্বারটা সেভ করতে করতে বলল, এই সাংবাদিকটার গ্রামে 15 জন টিনেজার 2 মাসে সুইসাইড করেছে। আমার অবস্থা পুরো খারাপ, আমার চোখ কপালে উঠে গেল। কেন জানতে চাইলে ভাইয়া বলল, জানে না। কিন্তু 15 জন 2 মাসে, খুবই আশ্চর্যজনক বিষয়। ভাইয়া, তুমি কি যাবে? ভাইয়া বলল, জানে না, মনে হচ্ছে যাওয়া উচিত। কিন্তু কিন্তু কি? ভাইয়া বুড়ো কুচকে কুচকে বলতে লাগলো, গেলে তো তোকে ফেলে রেখে যেতে পারবো না, তোকেও নিয়ে যেতে হবে। যাব, সমস্যা কি, সবসময় তো যাই। কথাটা সত্যি। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা মা দুজনেই মারা যায়। আমি তখন খুব ছোট, এইগুলো কিছু বুঝতে পারিনি। তবে আবিষ্কার করতে লাগলাম, ভাইয়াই আমার বাবা মা। তিনি বড় একটি সুন্দর বাসা থেকে ছোট একটি বাসায় আমাকে নিয়ে আসলেন। ভাইয়া তখন নিজের লেখাপড়া নিজেই করতে লাগলেন। আমাকে কোথায় রেখে যাবে তা তিনি ভাবলেন না, বরঞ্চ তিনি যেখানেই যেতেন আমাকে সাথে করে নিয়ে যেতেন। স্পেনে আমার মামা থাকে, ওইখান থেকে তিনি প্রতি মাসে মাসে কার্ডে টাকা পাঠায়। কিছু টাকা হলেও ভাইয়া বাকিটা নিজে এসব কাজ করে কামিয়ে নেন। যদি ভাইয়াকে বিয়ের কথা বলি, তখন ভাইয়া ঠাট্টা করে বিয়ের কথা উড়িয়ে দেন। যদিও মাঝে মাঝে মনে হয়, কথা বলার জন্য সমবয়সী একজন মানুষ থাকলে মন্দ হতো না। ভাইয়া মাঝে মাঝে নিজেকে খুব একা মনে করেন, তার চেহারার মাঝেই তা ফুটে ওঠে। কিন্তু এখন বিয়ে করলে, সংসার করতে গেলে যদি আমার অবহেলা হয়, তা ভেবে ভাইয়া বিয়ে করেন না। 2 দিন পর ভাইয়া সাংবাদিক আমজাদকে ফোন করে বললেন তিনি যাবেন।